গতকালকে ট্রাম্প অবশেষে সত্য কথা বলেছে। তার ইরানের কাছে চাওয়াটা কি? সেটা নিউক্লিয়ার ডিল পরে হলেও চলবে। আজকে যে মনে করেন সকাল 10টার সময় বাংলাদেশ সময় 10টা কি 11টার সময় ওমানে ইরান এবং আমেরিকার বৈঠক বসতেছে তথাকথিত নিউক্লিয়ার ডিল নিয়ে। গতকালকে ট্রাম্প বলছে নিউক্লিয়ার ডিল বিষয়ে আলোচনা পরে হবে, প্রথমে আলোচনা আসলে ব্যালিস্টিক মিসাইল নিয়ে হতে হবে। মানে অবশেষে অরিন্দম কহিল বিষয়টা। মূল সমস্যাটা কি জানেন? এখানে ইরানের এই নিউক্লিয়ার ডিল, ব্যালিস্টিক মিসাইল, হ্যান ত্যান এগুলো আসলে এক একটা ইস্যু। মূল ইস্যুটা এই মধ্যপ্রাচ্যে আমেরিকার হেজিমনি একমাত্র অ্যাবসেন্ট ইরান। এবং এই ইরানটা যদি দখল করতে না পারে আমেরিকা, তাহলে বাকি যে চারপাশে ওদের মানে তথাকথিত দেশগুলো আছে, এগুলোকে আমি তথাকথিত দেশ কেন বলি? এগুলো তো দেশ না, এগুলা মূলত আমেরিকার একটা ব্রাঞ্চ অফিস, কর্পোরেট অফিসে আমেরিকা যদি মালিক হয়, এগুলো সবগুলো দেশের মূল মালিকানা আমেরিকারই। নাম কি অস্ত দেশ আর কি। এগুলোর যে বাচ্চাগুলো আছে, এগুলো মুসলমান কতগুলো বাচ্চা আছে, এরা মনে করেন এই আমেরিকার কর্পোরেট অফিসের বিভিন্ন ব্রাঞ্চের মনে করেন ম্যানেজার, আর কিছু না। এদেরকে মনে করেন আমেরিকা ভোগ বিলাসের ব্যবস্থা করে দিচ্ছে, নারী সাপ্লাই দেয়, তাদের ব্যবসা করে দিচ্ছে। তাদের ভোগ বিলাসের মধ্যে এই শুধু খাবার দাবার, বিলাসী জীবন আর নারী ভোগ করা, এগুলোর মধ্যেই থাকে এরা। এরা কোন দেশে এদের তেল বিক্রি করতে পারবে, কোন দেশ থেকে আমদানি করতে পারবে, কোন অস্ত্র কিনতে পারবে, কত টাকার অস্ত্র কিনবে, বা ওদের দেশে কে কি আইন হবে, কার জন্য কি আইন হবে, এগুলো সব আমেরিকা চেক লিস্ট করে দেয়। ওরা মনে করেন ওই হিসাবেই চলায়। এগুলো কর্পোরেট অফিস, এগুলো দেশ না। এই সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত এগুলোকে আসলে আমি দেশই মনে করি না এখন। এরা এতটাই মনে করেন এদের বাচ্চাগুলো, এগুলো ক্যারেক্টারলেস সব বাচ্চা। একটাও বাচ্চারও মনে করেন ক্যারেক্টার ভালো না। এরা শুধু ব্যক্তিগত জীবন নিয়ে কয়েকটা বিয়ে করবে, ছেলে মেয়েদেরকেও অঢেল বিয়ে দিবে। তাছাড়াও বিভিন্ন দেশ থেকে মনে করেন ভারত থেকে, তারপরে বিভিন্ন দেশ থেকে সুন্দর সুন্দর মেয়েদেরকে নিয়ে যাবে, এদের ভোগের পণ্য বানাবে। এগুলো ছাড়া এদের কোনো কাজ নেই। মূল সমস্যাটা ইরান। ইরানের ব্যালিস্টিক মিসাইলের বিষয়ে আমেরিকার অবস্থান স্পষ্ট করছে গতকালকে। সেটা আমেরিকার ব্যালিস্টিক মিসাইল ইরানের ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ 200 কিলোমিটারের নিচে হতে হবে। আমেরিকার যে কোনো ঘাঁটিতে, মধ্যপ্রাচ্য যতগুলো ঘাঁটিতে আছে, এই ঘাঁটিগুলোতে পৌঁছায় এমন কোনো ব্যালিস্টিক মিসাইলের থাকতে পারবে না ইরানের কাছে। ইরান কি মেনে নিবে? ইরান কেন, কোনো রাষ্ট্র যাদেরকে মনে করে কোনো নাগরিক যে এটা আমার রাষ্ট্র, এই দেশের নাগরিক আমি, সেই নাগরিককে মেনে নিবে? সেটা খামিনি না, ইরানের কোনো ব্যক্তি মেনে নিবে? বা পৃথিবীর কোনো ব্যক্তি মেনে নেবে? যেখানে পৃথিবীর 100-র উপর দেশের ব্যালিস্টিক মিসাইল আছে এবং প্রায় 40টার মতন দেশ নিজেরাই ব্যালিস্টিক মিসাইল বানায়, সেই জায়গায় ইরান এটা মেনে নেবে যে আমরা শুধু ব্যালিস্টিক মিসাইল বানাতে পারবো না? সরাসরি ইরানের কাছে আমেরিকার চাওয়া তোমরাও আমার হেজিমনিতে চলে আসো, আমার সরকার থাকবে, আমি যাকে বলবো তার কাছে তেল বিক্রি করতে পারবা, আমি যার কাছে বলবো তার কাছ থেকে অস্ত্র কিনতে পারবা। এটা ইরান মেনে নেবে না। গত 42 বছর থেকে ইরানের উপর বহুত চাপ দিয়েছে, ইরান মেনে নেই। আজকের যে আলোচনাটা বসতে যাচ্ছে আমেরিকা এবং ইরান, এটা আসলে আইওয়াস। আমেরিকার সাথে ইরানের কখনো মধ্যস্থ হবে না। এটা বর্তমানে যে ইরানের শাসক গোষ্ঠী আছে, এরা জীবিত থাকতে আমেরিকার সাথে কোনোদিন আপোষ হবে না। এটা 42 বছরে প্রমাণিত। এদের অনেক নেতা মারা গেছে, এদের অনেক আইআরজিসির বড় বড় পদস্থ কর্মকর্তারা মারা গেছে, কিন্তু এরা মাথা নোয়ায়নি, নোয়াবেও না। এটা বোঝা যায়, এটা প্রমাণিত। কিন্তু মধ্যপ্রাচ্যে যে এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই যে এই টাকাগুলো আবার মধ্যপ্রাচ্যের ওই যে আমেরিকার যারা দাস, যেসব বাচ্চা আছে তারাই দেয়, তবু আমেরিকার যে এত বড় মিলিটারি প্রেজেন্স, এগুলোর ভ্যালু আলটিমেটলি জিরোতে চলে আসছে। ইরানের ব্যালিস্টিক মিসাইলের এবং ড্রোন সক্ষমতায় এমন একটা পর্যায়ে চলে গেছে, এগুলো প্রত্যেকটা এখন সিটিং ডাকে পরিণত হয়েছে মানে ইরানের কাছে।
এবং ইসরায়েলের কাছে তো এখন মনে করেন অবস্থা আরো খারাপ। এই 12 দিনের যে গত বছর সংঘাত ছিল, তাতে তো মনে করেন ইসরায়েলের একদম তামা তামা বানায় দিছে, বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা তছনছ করে দিছে ইরান। এখন যে মধ্যপ্রাচ্যের চারপাশে এই ইয়া নিয়ে গেছে, এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে গেছে ইউএসএ, আব্রাহাম লিঙ্কন বা ইউএস জর্জ বুশ, এগুলো এখন সিটিং ডাকে পরিণত হয়ে গেছে ইরানের জন্য। কারণ ইরানের সোয়ার্ম ড্রোনের সক্ষমতা, শাহেদের যে বিভিন্ন ভ্যারিয়েন্ট গুলো আছে, এছাড়াও বিভিন্ন আধুনিক ড্রোন গুলো ইরান বানাইছে, এদের কাছে আছে আসলে এই ধরনের এয়ারক্রাফট গুলো টিকে থাকতে পারবে না, একদিনও টিকে থাকতে পারবে না। আর গতকালকে ট্রাম্প যখন বলছে যে ব্যালিস্টিক মিসাইলের বিষয়ে আলোচনা করতে হবে, তার আধা ঘন্টা পরে ইরান তাদের খোরামশাহ 4 ব্যালিস্টিক মিসাইল, যেটা আইসিবিএম বলা হচ্ছে, এটার পরীক্ষা চালাইছে। এটা হচ্ছে 10,000 কিলোমিটার রেঞ্জের, মানে ইরান থেকে মারলে আমেরিকার যে কোনো একদম পেন্টাগন এর অফিসে যায় পড়বে। এবং এটা অ্যাকুরেসি, মানে অ্যাকুরেসি লেভেল, হিটিং অ্যাকুরেসি লেভেল খুবই ভালো। উইদিন 3 মিটারের মধ্যে, 3 মিটার ব্যাসার্ধের মধ্যে এটা আঘাত করে একটুকুর মধ্যে। আর এটার রেঞ্জ 10,000 কিলোমিটার এবং এটার স্পিড ম্যাক 20+। আর যখন মানে মহাশূন্য থেকে আবার নিচের দিকে ইন্টারসেপ্ট করে, সেটা 26 শব্দের থেকে 26 গুণ বেশিতে করে, মানে পুরো হাইপারসনিক হয়ে যায়। এটা আটকানো আসলে মানে খুবই সম্ভাবনা কম, যত ধরনের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা আছে। এইসব কিছু মিলায় আসলে, আর সবচেয়ে বড় কথা কি, ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হবেই। এটা আজকে হোক, আগামীকালকে হোক বা আগামী বছর হোক, এই মধ্যপ্রাচ্যের একটা ফয়সালার জন্য একটা যুদ্ধ হবেই। এটা আসলে আটকা রাখা সম্ভব না। হয়তো সাময়িক একটু দিন পিছাবে, হয়তো আজকে হবে না, হয়তো আগামী বছর হবে বা 2 বছর পরে হবে, তবে এইখানে একটা বিশাল যুদ্ধ হবেই। কারণ এখানে ফয়সালা হইতে হবে যে আসলেই আমেরিকার হেজিমনি টিকে থাকবে কি থাকবে না এই বিষয়ে। আর ইরানের পতন হলে কিন্তু অনেক অংশে চায়নার এতদিনের যে স্বপ্ন, সেটাও ধূলিসাৎ হবে। ইরান যদি আমেরিকা দখল করে ফেলতে পারে সম্পূর্ণ, তাহলে যে চায়নার আর নাম্বার 1 হওয়ার স্বপ্ন থাকবে না। কারণ পুরো ওয়ার্ল্ডের তেল, 80% তেল চলে যাবে হচ্ছে আমেরিকার দখলে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মধ্যপ্রাচ্য পুরো যদি আমেরিকার আন্ডারে চলে আসে, চায়নার আসলে আর কোনো যাওয়ার জায়গা থাকবে না। মানে জ্বালানি সেক্টরটা সম্পূর্ণ যদি আমেরিকার দখলে চলে যায়, তখন তো আসলে চায়নাও মেনে নিতে হবে আমেরিকার মানে নেতৃত্ব। এই জন্য চায়না কিন্তু ছাড় দিবে না। চায়না কিন্তু তার সর্বোচ্চ শক্তি দিয়ে ইরানের পাশে থাকবে। অন্য কোনো দেশ থাকুক আর না থাকুক, চায়না থাকবে। আসলে সামনে একটা বিশাল যুদ্ধ দেখতে পাচ্ছি আমরা, নিশ্চিত থাকেন। এই যুদ্ধের ইম্প্যাক্ট পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নাই সেই রাষ্ট্রে পড়বে না। ইরান যদি এই যুদ্ধটাকে 1 বছর টেনে নিয়ে যেতে পারে, তা পৃথিবীর অন্তপক্ষে 50টার অধিক দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। জিনিসপত্রের দাম এই লেভেলে চলে যাবে যে অন্তপক্ষে 50টা দেশকে আগামীতে দুর্ভিক্ষে পড়তে হবে যদি ইরান আর আমেরিকার যুদ্ধ 6 মাসের বেশি লেন্দি হয় বা 1 বছর লেন্দি হয়। অবশ্য আমাদের দেশে কিছু অবৈধ সন্তানেরা আছে, যে ক্ষমতাবান, আশেপাশে আমাদের সবচেয়ে ক্ষমতাবান দেশ, তাই আমাদের তাদের বশ্যতা মেনে নিতে হবে, তাদের কথা উঠতে হবে, বসতে হবে, এরকম ভাবে চিন্তা করে যারা, তারা হয়তো বলবে যে ইরানের উচিত আমেরিকার পক্ষে চলে যাওয়া। কিন্তু সবাই তো এরকম মনে করেন অবৈধ সন্তান না, ইরানও এরকম না যে আপনি আশা করবেন। আর ইরানের বিরুদ্ধে যে প্রপাগান্ডা চালায় নারীর উপর, ইয়া মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো কি নারীরা খুব স্বাধীন? ওখানে নারীরা কি একদম বিকিনি পরে ঘুরে বেড়ায় রাস্তায়? ইরানে তো বরং শুধু হিজাব পরলেই চলে। আর বাকি যে মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলো আছে, তথাকথিত আমেরিকার সব অবৈধ সন্তানরা, যেখানকার বাচ্চা, সেগুলো দেশে তো বোরখা মানে জুব্বা টাইপের বোরখা পরতে হয় মেয়েদেরকে। মেয়েদের উপর মানে চরম অত্যাচার চলে। বরঞ্চ ইরানে পড়ালেখা করেন মেয়েরা, হিজাব পড়লেও ইরানের কিন্তু অনেক চিকিৎসা বিজ্ঞানী আছে নারী, অনেক সামরিক বিজ্ঞানী আছে নারী, কোয়ান্টাম ফিজিক্স নিয়ে গবেষণা করা আছে নারী,
অ্যাপ্লাইড ফিজিক্স নিয়ে গবেষণা করা আছে নারী, অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে গবেষণা করার বিজ্ঞানী আছে নারী ইরানে। মধ্যপ্রাচ্যে আর একটা দেশও আছে। ইরানকে আসলে ধ্বংস করার জন্য মানে আমেরিকা উঠে পড়ে লাগছে, ইসরায়েল সহ এবং ইউরোপ সহ। ইরান বেচারা একাই পড়ে গেছে, একমাত্র চায়না। চায়না বাদে পৃথিবীর আর কেউ তাদের বিশ্বস্ত বন্ধু নেই। তবে ওরা তো 42 বছরের পারস্য জাতি, মানে পারস্য জাতিটা সবচেয়ে পুরাতন সভ্যতার মধ্যে একটা। 42 বছর থেকে আমেরিকার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতেছে, তো যুদ্ধ করে যাচ্ছে, তো এত সহজে ছাড়বে না আমেরিকা।